আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের ৯ নম্বর অঙ্কটা দেখব। ৯ নম্বর অঙ্কটা একটু আলাদা। এই কারণে ৯ নম্বর অঙ্ক শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস আগে থেকেই জেনে রাখতে হবে। তো চলো আমরা কয়েকটা নোট লিখে রাখি এখানে কয়েকটা। কি নোট? ১ নাম্বার, যদি কখনো কোনো অঙ্কের মধ্যে, এই অধ্যায়ের যদি কোনো অঙ্কের মধ্যে দুইটি বস্তুর, ঠিক আছে, দুটি বস্তুর দামের সমষ্টি দেওয়া থাকে, দামের সমষ্টি যদি দেওয়া থাকে, যদি কোনো দুইটি বস্তুর দামের সমষ্টি যদি দেওয়া থাকে, তাহলে একটিকে আমরা ধরবো একটির দাম, একটির দাম আমরা সবসময় ধরবো এক্স, আর অন্যটির দাম এটা ধরবো মোট মাইনাস এক্স। এটা কেমন কথা? মোট মাইনাস এক্স, এটা হলো প্যাটার্নটা কি? তাহলে দুইটা বস্তু যদি দামের সমষ্টি দেওয়া থাকে, দুইটা বস্তু দামের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা একটাকে ধরবো এক্স আর অন্যটার দাম সবসময় মোট মাইনাস এক্স, মোট মাইনাস এক্স। ধরো দ্বিগুণ তিনগুণ লেখা থাকে, যেমন দ্বিগুণ যদি লেখা থাকে, দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলে তো আমরা জানি 2 দ্বারা গুণ করতে হবে। এখন এই দ্বিগুণ তিনগুণ এটা যার পাশে লেখা থাকবে, যার পাশে লেখা থাকবে আমরা তাকেই গুণ করব, তাকে কি করব? গুণ করব। তাহলে দুইটা জিনিস এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে যদি দুইটা জিনিসের সমষ্টি দেওয়া থাকে, তো একটির দাম আমরা ধরে নিব এক্স আর অন্যটির দাম ধরে নিব হচ্ছে মোট মাইনাস এক্স। এখন যদি কখনো কোনো অঙ্কের মধ্যে দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ, 5 গুণ, অর্ধেক যত লেখা থাকবে তত দ্বারা গুণ, এখন গুণটা করবো কাকে? যার পাশে থাকবে এই 3 গুণ, 2 গুণ, 4 গুণ, আমরা তাকেই গুণ করব। তাহলে চলো আমরা এইটা দিয়ে এখানে অ্যাপ্লাই করি। এখানে লেখা আছে একটি খাতা ও একটি কলমের মোট দাম। তাহলে যে মোট দাম মিলে গেছে, দুইটা বস্তুর সমষ্টি দেওয়া আছে, তাহলে মোট দাম হচ্ছে 75 টাকা। তাহলে এখানে কয়টা বস্তু আছে? দুইটা বস্তু আছে, একটা হচ্ছে খাতা আর একটা হচ্ছে কি কলম। তাহলে দুইটা বস্তু মিলে মোট দাম হচ্ছে 75 টাকা। তাহলে আমরা এখানে কি করতে পারি? প্রথমেই মনে করি, তাহলে আমরা এই লাইনটা পড়বো, এই অঙ্কটা হচ্ছে লাইন বাই লাইন পড়বো আর অঙ্ক করবো। কিভাবে? একটি খাতা ও একটি কলমের মোট দাম, তাহলে মোট দাম থাকলে কি শিখেছিলাম? একটির দাম হবে এক্স। তাহলে প্রথমে কি লেখা আছে? খাতা। তাহলে প্রথমে লিখব, মনে করি খাতার দাম হবে এক্স টাকা। আর অন্যটির দাম কি হবে বলছিলাম? মোট থেকে এক্স বাদ, তাহলে অন্যটা কি আছে? কলম। দেব কলমের দাম, কলমের দাম কত হবে? কলমের দাম হবে মোট মাইনাস এক্স। তাহলে মোট দাম কত দেখা আছে আমাদের? 75। তাহলে 75 থেকে এক্স বাদ এত টাকা। তাহলে একটু খেয়াল করি দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে কিনা। যে দুইটা বস্তুর দাম যদি দেওয়া থাকে, একটিকে ধরবো এক্স আর অন্যটাকে কি ধরবো আমরা? মোট মাইনাস এক্স। তাহলে এখানে আমরা ধরছি প্রথমটা খাতার দাম হচ্ছে এক্স টাকা আর মোট দাম দেওয়া আছে 75। তাহলে কলমের দাম কি হবে? মোট দাম থেকে এক্স বাদ, অর্থাৎ দুইটা বস্তুর সমষ্টি হলো 75। তো সেখান থেকে যদি আমি একটাকে এক্স ধরি, তাহলে একটা দাম যদি বাদ দিয়ে দিই, বাকিটা থাকবে, অন্যটার দাম থাকবে। তাহলে দুইটা বস্তু মিলে দাম হচ্ছে 75। তো দুইটা বস্তুর দাম হলো 75 টাকা। এর মধ্যে একটার দাম যদি এক্স হয়, তাহলে 75 থেকে ওই একটার দাম বাদ দিলে তো বাকি অন্যটার দাম থাকবে, মানে কলমের দাম থাকবে। এখন চলো আমরা পরের শর্তে যাই। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে বলছে যে খাতার দাম 5 টাকা কম হলে, এই যে কম লেখা আছে, কম হলে কি হবে? বিয়োগ। খাতার দাম কোনটা? খাতার দাম হলো এক্স। তাহলে প্রশ্ন মতে হলো খাতার দাম থেকে 5 টাকা আমরা বিয়োগ করব কম হলে, এবং কলমের দাম 2 টাকা বেশি হলে। তাহলে বেশি হলে যোগ, কলমের দাম কোনটা? এটা। তাহলে আমরা এক পাশে খাতা লিখলাম, এক পাশে কলম লিখি, এখানে আমরা সমান সমান দিলাম যে কলমের দাম কয় টাকা বেশি? 2 টাকা বেশি। তাহলে আগে কলমের দামটা লিখে ফেলি, 75 মাইনাস এক্স। তার চেয়ে এখন বেশি হলে কি হয়? যোগ। কয় টাকা বেশি? 2 টাকা। তাহলে আমরা যোগ দিব হচ্ছে 2 টাকা।
তাহলে আবার প্রথম থেকে দেখি, এটা খাতার দাম 5 টাকা কম হলে, তাহলে খাতার দাম ছিল আমাদের x টাকা, তাহলে 5 টাকা কম, তাহলে আমি 5 বিয়োগ করে দিছি। আর এখানে হলো আমাদের কলমের দাম ছিল এটা, কলমের দাম হলো এটা, কিন্তু বলছে কলমের দাম 2 টাকা বেশি, বেশি হলে কি হয় যোগ, তাহলে এটা হচ্ছে আমাদের কলমের দাম, এটা হচ্ছে আমাদের খাতার দাম, তাহলে দুইটা দাম রেডি। কিন্তু বলছে যে না, এরকম করলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। এই যে বলছিলাম কি দ্বিগুণ 3 গুণ, যার পাশে লেখা থাকবে তাকে গুণ করতে হবে। তাহলে দেখো তো দ্বিগুণ শব্দটা কার পাশে লেখা আছে, কলমের পাশে না, কলমের পরেই তো দ্বিগুণ লেখা আছে। তার মানে খাতার দামটা হবে কলমের দামকে দ্বিগুণ করলে খাতার দাম হবে। তাহলে কি হবে, কলমের দাম যেটা আছে একে যদি আমি দ্বিগুণ করি, তাহলে যে দামটা হবে এই দামটা হবে কার, খাতার। তাহলে আমরা খাতার দাম তো বাম পাশে লিখছি, তাহলে খাতার দামটা হবে কলমের দাম যা আছে তাকে দ্বিগুণ করতে হবে, তাহলে এখানে 2 দ্বারা গুণ। তাহলে আশা করি বুঝছো ব্যাপারটা। তাহলে কি কাজ করলাম, যে এটা হচ্ছে আমাদের, দেখো আমি আবার বলি যে এটা হচ্ছে আমাদের খাতার দাম, 5 টাকা কমানোর পরেও খাতার দাম। এটা ছিল আমাদের কলমের দাম, 2 টাকা বাড়ানোর কথা বলছে, 2 টাকা বাড়িয়ে দিলাম, তারপরেও তো এটা কলমের দাম, কিন্তু বলছে যে এবার এই কলমের দামটা হবে আমাদের কলমের দামকে দ্বিগুণ করলে, তার মানে দ্বিগুণ মানে হচ্ছে 2 দ্বারা গুণ করলে কার দাম হবে, খাতার দাম। তাহলে আমরা এখানে মনে রাখতে পারি, এটা পরীক্ষার হলের জন্য না, এমনি আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে খাতার দাম, আর এটা কার, এটা হলো কলমের। তাহলে এটা যদি খাতার দাম হয় আর এটা যদি কলমের দাম হয়, তাহলে কলমের দামকে দ্বিগুণ করলে খাতার দাম হবে। তাহলে দ্বিগুণ করাটার জন্য আমি শর্টকাট টেকনিক বুঝাচ্ছিলাম, যে সেটা কি, দেখো তো এই যে দ্বিগুণ 3 গুণ কার কাছে লেখা আছে, কলমের পাশে লেখা আছে, তাহলে কলম কি তুমি দ্বিগুণ করবা, করলে খাতার দাম হয়ে যাবে। তাহলে এবার চলো আমরা এটাকে সলভ করি, এটা আমরা সমাধান করি। তো সমাধান করার নিয়ম কি, যে x - 5, এখানে 2 75 আর আমরা 2 যোগ করব 77 মাইনাস হচ্ছে x - 5। এবার এই 2 দ্বারা তো এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে, গুণ করা মানে হ্যান্ডশেক করা, অর্থাৎ এই 2 এটার সাথে গুণ হবে, তাহলে 2 দ্বারা যদি গুণ করি কত হয়, 7 14, 14 4 হাতে থাকবে 1, 14 আর 15 154 হবে। তাহলে গুণ করা মানে আসলে হ্যান্ডশেক করা। প্রথমে 2 দ্বারা এটাকে গুণ করি, 77 কে গুণ করলে হবে 154 হবে, আর 2 দ্বারা x কে আমরা যদি গুণ করি, তাহলে 2 দ্বারা x কে গুণ করলে কত হবে, -2x। এবার আমরা জানি যে x যে চলকগুলো আছে এই চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে এখানে -2x ছিল, এই পাশে নিয়ে আসি x + 2x, কারণ এটা মাইনাস ছিল, তাহলে এটা এই পাশে নিয়ে আসলে কি হবে, +154, আর এইখানে ছিল -5, এটা ডান পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে +5 হয়ে গেল। বাকি অংশটা আমরা এখানে দেখাই। তাহলে এখানে খেয়াল করো তো মোট কয়টা x হলো, এখানে একটা x আর 2টা x, যোগ করলে কয়টা হবে, যোগ করলে হবে 3টা x, তাহলে 3x সমান সমান, এখানে যদি আমরা 154 আর হচ্ছে 5 যোগ করি তাহলে হবে 1 5 9, বা আমরা x এর সাথে এখানে 3 কি অবস্থায় আছে, গুণ, গুণ থাকলে বসে গেলে কি হয়, ভাগ হয়ে যায়, তাহলে x 159, যেহেতু এখানে x এর সহগ হচ্ছে 3, অর্থাৎ x এর সাথে 3 গুণ অবস্থায় আছে, আমরা জানি বাম পাশ থেকে কোনো জিনিস গুণ থাকলে ডান পাশে যা ভাগ হয়ে যায়, তাহলে 3 দ্বারা ভাগ করে দিলাম, তাতে x এর একটা মান আসবে। তাহলে x এর মান আমরা করি 3 দ্বারা 5 15 কে কাটি, 3 5 15, আবার 3 দ্বারা যদি 9 কে কাটি, 3 3 9, তাহলে কত হলো 53, অর্থাৎ 53 টাকা। এই 53 টাকা এটা হচ্ছে আমাদের x এর মান। তাহলে চলো আমরা x কাকে ধরছিলাম, দেখো তো এখানে x ধরা হয়েছিল কাকে, খাতার দাম, তার মানে খাতার দাম হচ্ছে 53 টাকা। তাহলে খাতার দাম যদি 53 টাকা হয়, তাহলে কলমের দাম কত হবে, তাহলে আমরা যদি এটাকে মুছে দেই, তাহলে পরবর্তী অংশ আমরা কি লিখতে পারি, যে অতএব খাতার দাম, আমাদের খাতার দাম কত, খাতার দাম আছে x, আর আমরা জানি x এর মান কত বেরিয়েছে 53, তার মানে 53 টাকা। আর কলমের দাম, অতএব কলমের দাম, কলমের দাম এখানে কত আছে, 75 থেকে x বাদ, তাহলে 75 বিয়োগ হচ্ছে আমাদের x এর মান, x এর মান কত 53, এত টাকা থাকবে কত 22 টাকা। তাহলে এখানে খাতার দাম হবে 53 টাকা আর কলমের দাম হবে 22 টাকা। আশা করি ক্লিয়ার।
অঙ্ক করতে করতে ক্লান্ত, এবার ফল খাওয়ার টাইম আসছে। দেখি ফল খাওয়ার জন্য কি ফল বিক্রেতা কি বিক্রি করতেছে। একজন ফল বিক্রেতা তার মোট ফলের, এই যে মোট ফল আছে, মোট ফলের এত অংশ, এই হাফ অংশ সে আপেল বিক্রি করছে। একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ হচ্ছে আপেল, আর 1/3 অংশ এটা হচ্ছে সে কমলা লেবু রাখছে, এবং মোট 40টা আম রাখছে। তার নিকট মোট কতগুলো ফল আছে, তাহলে মোট কতগুলো ফল আছে সেটা বের করতে হবে। মোট ফলটাই চাইলো, মোট ফলই জানি না, যেটা জানি না সেটাকে এক্স ধরো। তাহলে আমরা ধরে নিব, মনে করি মোট ফল কোনটাও জানা আছে এখানে, মোট ফল কতটা জানি না, তাহলে মোট ফল বা মোট ফলের সংখ্যা আমরা ধরে নিব মোট ফলের সংখ্যা হলো এক্স। এখন বলছে যে মোট ফলের হাফ অংশ আপেল, তাহলে আপেল কতগুলো আছে, তাহলে আপেলের সংখ্যা, তাহলে আপেলের সংখ্যা কত হবে, বলছে মোট ফলের অর্ধেক, তার মানে এক্স এর অর্ধেক। অর্ধেক মানে যে মানটা থাকে তাকে 2 দ্বারা ভাগ করলে তো অর্ধেক হয়ে গেল, তার মানে অর্ধেক অংশ হচ্ছে আপেল, তাহলে আপেল হবে এই মোট ফলের অর্ধেক। তারপরে বলছে 1/3 অংশ কমলা লেবু, তাহলে কমলা লেবু আছে কত, কমলা লেবুর সংখ্যা বলছে 3/1, তাহলে উপরে হবে এক্স, নিচে হবে 3। কেন? কারণ বলছে যে এটা মোট ফলের অর্ধেক অংশ, মোট ফলের 1/3 অংশ, তাহলে মোট ফলটা থাকবে উপরে, যত অংশের কথা বলবে তত দ্বারা ভাগ। তাহলে এখানে বলছে 1/3, তাহলে আমরা উপরে এক্স নিচে 3, বলছে 1/2, তাহলে উপরে এক্স নিচে 2, কারণ মোট ফলটাই হলো আমার এক্স, এর সাথে আমরা তুলনা করব। আর আম আছে কতগুলো, তাহলে আমের সংখ্যা কতটি, সরাসরি বলেই দেওয়া আছে, আম গুণের নিচে, আম হলো 40টি। তারা আমাদের কিসের মান অজানা, মোট সংখ্যাটা অজানা। তাহলে খেয়াল করো মোট কত প্রকারের জিনিস আছে এখানে, তার 3 প্রকারের জিনিস আছে। এই 3 প্রকারের ফলমূল যদি যোগ করি তাহলে তো মোট ফলটা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, প্রশ্ন মতে হলো মোট ফল, তাহলে মোট ফল কার কার সংখ্যা যোগ হবে, আপেলের সংখ্যা, তাহলে যদি আমরা আপেলের সংখ্যা যোগ করি, যদি কমলা লেবু যোগ করি, কমলা লেবু এর সংখ্যা, কমলা লেবুর সংখ্যা, এর সাথে যদি যোগ করি হলো আমের সংখ্যা, তাহলে এই 3 পদের ফল যদি যোগ করি তাহলে তো মোট ফল হয়ে গেল। তাহলে দেখো তো মোট ফলের মান কত, এক্স, লিখলাম এক্স সমান সমান আপেলের সংখ্যা কত আছে, x/2 অর্ধেক, যোগ কমলা লেবুর সংখ্যা কত আছে, কমলা লেবুর সংখ্যা আছে 3/1, যোগ এই আম কয়টা আছে, আম আছে কয়টা, আমের সংখ্যা হচ্ছে 40টা, সরাসরি 40 হবে, বা x সমান সমান, যেহেতু এটা লসাগু করো, এটার হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা নিচে কেউ নাই, ওইটা অসহায়, নিচে কেউ আছে, না থাকলে 1 আছে, 2 3 1, লসাগু কত হবে 6। এই 2 দ্বারা এটা যদি আমি ভাগ করি, 2 দ্বারা 6 কে ভাগ করো 3, আর এই এখানে x আছে, তাহলে কত হবে 3x, যোগ এই 3 দ্বারা 6 কে ভাগ করলে 2 আর x গুণ করো 2x, এটার কেউ নাই, অভাগা, নিচে 1 আছে, 1 দ্বারা 6 রে ভাগ করলে 6 হয়, 6 দ্বারা আবার 40 গুণ করো, তাহলে 6 আর 40 গুণ করলে 240, জায়গা নাই, ডান পাশে দেখাচ্ছি, তাহলে বাম পাশে কিন্তু x রয়ে গেছে, বাম পাশে x সমান সমান, তাহলে বাম পাশে x, ডান পাশে কি হবে, এখানে হবে 6, দেখো তো এখানে কয়টা x আছে, 2টা x, এখানে আছে 3টা x আর 2টা x, এই দুইটা যোগ করো, এই অংশটা যদি আমরা যোগ করে দিই কয়টা হয়, 3টা আর 2টা 5টা x, তাহলে এখানে হবে 5x প্লাস 240। এই পাশে 6টা কি আছে, ভাগ আছে না, বাম পাশে নিয়ে আসি, এ পাশে ভাগ থাকলে পাশে গুণ হয়, তাহলে 6 আর x, তাহলে 6x ইকুয়াল, এখানে কত থাকলো 5x 240,
এবার ক্যালকুলেশন করি, এই 6x এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, এটা আছে 5x, বাম পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস, মাইনাস কি হবে 5x সমান সমান 240। তাহলে এইখান থেকে এটা বাদ দিয়ে দিই আমরা, কয়টা বাদ দিব, এই দেখো তো বাদ দিলে কয়টা থাকে, 6টা x থেকে 5টা x বাদ দাও, তাহলে থাকলো একটা x, জায়গা নেই ডান পাশে, বা x সমান সমান হবে 240। তাহলে x এর মান তো চাওয়া হয়েছে, এখানে বলছে যে মোট ফল কত, তাহলে রহিম মিয়ার মোট ফল কত হবে, তাহলে মোট ফল হচ্ছে এটা, রহিম মিয়ার ফলের সংখ্যা কত হবে, তাহলে রহিম মিয়ার ফলের সংখ্যা হবে 200। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা পরের অঙ্কটা যাই, পিতা পুত্রের অঙ্ক। পৃথিবীর এমন কোনো বই নাই, এমন কোনো ক্লাসের বই নাই যেখানে পিতা পুত্রের অঙ্ক নেই। তো ঠিক আছে, পিতা পুত্রের অঙ্কে যাই, যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের কয় গুণ, 6 গুণ। তো পিতা বড় না পুত্র বড়, পিতাই তো বড় হবে, পুত্র তোর বড় হওয়ার সম্ভাবনা নেই। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত, 45। 5 বছর পরের কথা বলছে, তাদের দুজন মিলে বয়স হবে কত, 45। তাহলে বর্তমানে তাদের বয়স কত, এটা আমরা বের করতে বলছে। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তুলনা করা হয়েছে কার সাথে, পুত্রের সাথে। যার সাথে তুলনা করা হবে তাকে x ধরতে হবে। কি বললাম, নোট কি, যার সাথে তুলনা, যার সাথে তুলনা সেটাই হবে x। এখানে তুলনা করছে কার সাথে, পুত্রের বয়সের, পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। এই যে যেটার সাথে গুণ লেখা আছে, এটা থেকে তুমি বাম পাশে আসবা, এসব প্রথমে যারে পাইবা ওরেই তুমি গুণ করে দিবা, ওরেই তুমি x ধরবা। আর পিতা দেখো আরেকটু দূরে আছে, পিতা আরো দূরে আছে না, তাহলে পিতার বয়স পুত্ররে 6 দ্বারা গুণ করলে যা হবে সেটাই হবে তার পিতার বয়স। প্রথমে মনে করি, তাহলে কার সাথে তুলনা করতে বলছি, পুত্রের সাথে, কারণ কি পুত্রের বর্তমান বয়সের 6 গুণ নিতে হবে, তাহলে পুত্রের বয়সটা আগে ধরতে হবে। পুত্রের বয়স মনে করি, পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়সকে আমরা ধরে নিব x বছর, জানি না তো কত বছর। তাহলে পিতার বয়স কত হবে, পিতার বর্তমান বয়স এই যে বলছে যে এর 6 গুণ হবে, তাহলে x এর 6 গুণ কত হবে, 6x বছর। আবার যত গুণ যার সাথে তুলনা করছে, ওই যে যার সাথে তুলনা করছে কার সাথে, পুত্রের সাথে, যে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তার মানে এই যে 6 গুণ এটা কার সাথে দিতে হবে, পুত্রের বয়সের সাথে, দিলে কার বয়স হবে, পিতার বয়স হবে। তাহলে পিতার বয়সটা হবে পুত্রের বয়সের সাথে 6 গুণ করলে 5 বছর পর, 5 বছর পরে যাই, 5 বছর পর, 5 বছর পর কি হবে ঘটনা, 5 বছর পরে তো কি হবে, পিতাও বড় হবে পুত্রও বড় হবে, নাকি একজন ছোট থাকবে একজন বড় হবে, না দুজনই বাড়বে। 5 বছর পরে দুজনেরই বয়স বাড়বে। বয়স কত হয়, পুত্রের বয়স, পুত্রের বয়স বর্তমানে কত ছিল x, তাহলে 5 বছর পরে যা কত হবে, আরো কি তাই থাকবে, তার বয়স 5 তো বাড়বে, তাহলে 5 বছর বাড়লো, তাহলে 5 বছর পরে 5 বাড়লো, তাহলে পুত্রের বাড়লে তো হবে না, পিতারও তো বাড়বে। তো পিতার বয়স কত হবে তখন, 5 বছর পরে যে পিতার বয়স কত হবে, পিতার তো বর্তমানে 6x, আবার 5 বাড়বে, এত বছর। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45। তার মানে 5 বছর পরে এদের দুজনের বয়স যদি আমরা যোগ করে দেই পিতার পুত্র, তাহলে তো উত্তর হবে 45। এবার লিখবো আমরা প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি করবো আমরা, পিতার 5 বছর পরে যে পিতা পুত্রের বয়স পাইলাম এটারে আমরা যোগ করব, যোগ করলে কত হবে 45। তাহলে দেখি পুত্রের পাওয়া গেল হলো x + 5 বছর, আর পিতার কত পাওয়া গেল বয়স 6x + 5 বছর। এটা হলো পুত্র, এটা হলো পিতা, এই দুই বয়স যোগ করলে কত হবে উত্তর 45, 45 লিখলাম। ক্যালকুলেশন করে দিই, এইখানে আছে একটা x, এখানে আছে 6টা x, যোগ করলে কয়টা হবে 7x, এখানে আছে 5 আর এইখানে আছে 5, এই দুটো যোগ করলে কত হবে 10, 45।
7x-টাকে রাখলাম, এই 10টারে বসে পাঠিয়ে দিলাম, তাহলে 45 মাইনাস হচ্ছে 10, ডান পাশে যাই, জায়গা নাই। এখানে 7x, 45 থেকে এটা বাদ দিয়ে দেন, কত হবে 35। এবার x এর সাথে কি অবস্থায় আছে 7 গুণ, ডান পাশে যায় কি হবে, এটা ভাগ হয়ে যাবে, 7 দ্বারা ভাগ করে দিলাম x এর মান, এটা দ্বারা ভাগ করে দেন তো, তাহলে 5, কয় বছর 5 বছর, তার মানে x এর মান হলো 5। তাহলে x এর মান যদি 5 হয়, তাহলে x এর মান যদি 5 হয়, আমাদেরকে জিজ্ঞেস করছে যে পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত। x এর মান 5 মানে হচ্ছে, এবার যদি আমরা লিখে দেই, তাহলে পুত্রের বয়স কত ছিল, বর্তমান বয়স x, তার মানে আমরা লিখতে পারি অতএব পুত্রের বর্তমান বয়স কত ধরবো আমরা, এখানে ছিল x বছর, তার মানে x এর মান তো 5, অর্থাৎ 5 বছর। আর পিতার বর্তমান বয়স কত হবে, পিতার বর্তমান বয়স কত হবে, এখানে ছিল পিতার বর্তমান বয়স হলো 6x, তাহলে এখানে হবে 6 × 5 এত বছর, অর্থাৎ 30 বছর। কত বছর, 30 বছর, অর্থাৎ 30 বছরের এক পিতার 5 বছরের পুত্র। আশা করি বুঝছো। চলো পরের অঙ্কে যাই।